আপনারা ইতিমধ্যেই পেপারে পড়েছেন, টাইমস অফ ইন্ডিয়ায় পড়েছেন বা কলমে আমার প্রতিবেদন থেকে পড়েছেন যে বাংলার স্কেটিং টিম যারা নয়ডাতে একটি জাতীয় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে গেছিল, এই ছোট ছোট বাচ্চারা, তাদেরকে বাঙালি হওয়ার জন্য হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। আগে থেকে হোটেল বুক করার পরেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দীপক রায় আমাদের সাথে আছেন, ইনি নদিয়ায় স্কেটিং যে অ্যাসোসিয়েশন আছে তাদের সভাপতি সেক্রেটারি। তার কাছে একটু জেনে নেবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল। ঠিক কি কারণে আমরা হোটেল পাইনি বা আমাদের হোটেল ক্যান্সেল করা হয়েছিল সেটা নিয়ে আমাদের একটু সংশয় আছে। প্রতিবেদনে বিভিন্ন সংবাদপত্রে উল্লেখিত হয়েছে, তবে এটা ঠিক যে এই সময়কালে কত তারিখ গেছিলেন আমরা গিয়েছিলাম 13ই আগস্ট। 14ই আগস্ট থেকে আমাদের কম্পিটিশন শুরু ছিল। আমরা 13ই আগস্ট যখন গিয়ে পৌঁছই সকালবেলা দিল্লিতে, তারপরে আমরা 8টার সময় হোটেলে গিয়ে পৌঁছই। তো হোটেলে আমরা তাদের কোনো সাড়া পাইনি। তাদের সঙ্গে যোগাযোগ করার পর তারা আমাদের কোনো সহযোগিতা করেননি, আমরা হোটেলে ঢুকতে পারিনি। না, একটু ঘটনাটা ভেঙে বলেন যে কি হলো, কখন গেলেন, কি উত্তর পেলেন? আমরা সকাল 8টায় আমরা গিয়েছিলাম। কোথায়? গ্রেটার নয়ডাতে। সেখানে যাওয়ার পরে আমরা হোটেলটা খুঁজে পেয়েছি, কিন্তু হোটেলের কাউকে খুঁজে পাইনি। মানে হোটেলে গেলেন? হ্যাঁ, হোটেলে গিয়েছি। হোটেলের নাম ক্রিস হোটেল, ক্রিস গেস্ট হাউস যেটা কি। এবার সেখানে সাইনবোর্ডটা যদিও একটু অন্যরকম ছিল, কিন্তু আমরা খুঁজে পাইনি। আমরা তাকে ফোন করি। ফোন করার পর তিনি বলেন যে আমরা 5 মিনিটের মধ্যে আসছি, কিন্তু তিনি আসেননি। তারপর আমরা ভেতরে ঢুকে আমরা দেখি যে এখানে থাকার মতো পরিস্থিতি নেই। কাকে ফোন করেছিলেন? যার বুক করেছিলাম দীপক কুমার নয়ডা, তাকেই আমরা ফোন করেছি। টাকা দিয়েছিলেন? টাকা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? 1500 টাকা দিয়ে আমরা বুক করেছিলাম। তার সঙ্গে আমরা কথা বললাম, তিনি বললেন আসছি, কিন্তু তিনি আমাদেরকে কোনো কারণ বলেননি কেন বা কি। কিন্তু আমরা বারবার বলার পরে আপনারা কতক্ষণ ওয়েট করেছিলেন? আমরা ওখানে ওয়েট করেছিলাম প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আমরা ওয়েট করেছি, আসেননি। সেখানে থাকার মতো উপযুক্ত পরিবেশও ছিল না। সেখানে দাঁড়িয়েই আমরা একটু যোগাযোগ শুরু করি যাদের মাধ্যমে হোটেল বুক করেছিলাম, বা আমার কিছু পরিচিত জন, রাজ্যসভার সাংসদ, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পরেও আমরা কোনো কিছু হচ্ছে না দেখে এই সময়কালের মধ্যে আমরা যেমন স্থানীয় যে থানা, সেখানকার যে নম্বর পেয়েছি তাতেও আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু সেভাবে কোনো লাভ হয়নি। কি রিপ্লাই এলো? রিপ্লাই সেভাবে কিছুই আসেনি। কি করা যায় এরকমই ভাবনা চিন্তা করছিলাম যে বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। আমরা বরং কম্পিটিশন যেখানে হবে সেখানে আমরা চলে যাব, সেখানে গিয়ে একটা ব্যবস্থা হবে। এই ভাবনা থেকেই আমরা তখন আগের দিন যিনি পৌঁছেছেন কলকাতার একজন প্যারেন্টস, তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে যোগাযোগ করার পর আমরা তার কাছেই জানতে পারি যার খবরটা টাইমস অফ ইন্ডিয়া এসছে, সে খবরটা আমরা জানতাম না। তার সঙ্গে যোগাযোগ করি, তিনি তখন বলেন যে যাক ভালো হয়েছে যোগাযোগ করেছেন, কারণ কালকে আমরা আসার পর আমাদেরও একই পরিস্থিতি হয়েছিল। ওআইওর মাধ্যমে উনি হোটেল বুক করেছিলেন, কিন্তু ওনাকে বলা হয়েছিল যে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং বাংলাদেশিদের ক্ষেত্রে কোনো হোটেল দেওয়া এখন প্রশাসনিক নিষেধ আছে। সেই নিয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক হয় এবং তাকে হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। এবং তিনি কাস্টমার কেয়ারে ফোন করেন ওআইওতে, সেখানে তারা বলে যে আপনার টাকা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। এরকম ব্যাপারগুলো হয়েছিল। তারপর তিনি প্রশাসনিক এবং আরএসএফআই। আপনি কি টাকা ফেরত পেয়েছেন? না, এখনো পর্যন্ত পাইনি। মানে দীপক কুমার কি ফোন করেছিল? না, আমি তারপরে বহুবার চেষ্টা করেছি, তিনি আমার ফোন রিসিভ করেননি এখনো পর্যন্ত। আমি আপনাকে জানাই যে আমি ফোন করেছিলাম আপনাকে নিয়ে কলমের খবরটা করার সময় ভেরিফাই করার জন্য। দীপক কুমার প্রথমে অস্বীকার করেন, কে ফোন তোলেনি আমি যেরকম জানি না এরকম বলছিলেন। তারপরে যখন আমি আপনার ডিটেল দিই তখন উনি বলেন যে আমি আপনাকে 8 ঘন্টা পর ফোন করছি। তারপরে 1 ঘন্টা পরে উনি যখন ফোন করলেন না, আমি ওনাকে ফোন করি, তখন আর দীপক কুমার কোনো ফোন তোলেননি। এখনো পর্যন্ত আমি বহুবার চেষ্টা করেছি। 1,500 টাকা যেটা সেটা লস গেল। হ্যাঁ, লস গেছে। এইবার আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছিল যে দুপুর 1টা পর্যন্ত এদের আবার বিকেলে প্র্যাকটিস ছিল, আমরা করাতে পারছিলাম না।
কোনো থাকার জায়গাটা নিশ্চিত হতে পারছিলাম না। মানে খেলার আগে এই হ্যারাসমেন্টটা এটাই আমাদের মূল বিক্ষোভ ছিল। এবার যেহেতু ওই প্যারেন্টসের সহযোগিতা আমরা পেয়ে যাই এবং উনি বলেন যে প্রশাসনিক সহযোগিতা নিয়ে, এবং উনি নিজেও যেহেতু রোলার স্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার একজন কর্মকর্তা, স্বাভাবিকভাবেই তাদের মাধ্যমে যোগাযোগ করে তিনি একটা হোটেল পেয়েছেন এবং আমাদের সেখানে চলে যেতে বলেন, এবং আমরা সেখানে যাই। আমরা আমাদের মতো হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তারপরে কথা বলি এবং আমাদের ডকুমেন্টস দিয়ে আমরা সেখানে তারপরে থাকার ব্যবস্থাটা করি। সেখানে গিয়ে আমাদের আর কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, কিন্তু আপনাদের রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন বা ফেডারেশন যে ন্যাশনাল লেভেলে যা আছে, সেখানে কোনো আপনি কমপ্লেন করেছেন? সেখানে আমি নিজে কমপ্লেন করিনি, তাদেরকে আমি জানিয়েছি, আমাদের স্টেটকেও জানিয়েছি, ন্যাশনালকেও জানিয়েছি। আর যেহেতু ওই প্যারেন্টস নিজেই হচ্ছেন সেই সংস্থার কর্মকর্তা, স্বাভাবিকভাবেই তিনি তাদের সঙ্গে যোগাযোগ করা বা তাদের সঙ্গে এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় সবই হয়েছে, তিনি সেটা আমাদের বলেছেন। এবং যেহেতু তিনি নিজে সব উদ্যোগ নিয়ে সবটা করেছেন, আমরা আলাদাভাবে আর কিছু করিনি। এক্ষেত্রে আরেকটা যেটা বিষয় হয়েছিল, যেহেতু অলরেডি নিউজ হয়ে গিয়েছিল টাইমস অফ ইন্ডিয়ায়, আর আমাদের বাচ্চাদের খেলা আছে এবং আমাদের একটা জায়গায় থাকতে হবে, স্বাভাবিক কারণেই আমরা সেই সময় অনেকে ফোন করা সত্ত্বেও আমরা সেভাবে কারো ফোন রিসিভ করিনি। এবং আপনিও আমাকে করেছিলেন, আমিও বলেছিলাম যে এই মুহূর্তটায় আমরা এটা নিয়ে বিব্রত বোধ করছি, ফলে আমরা সেইভাবে কারোর সঙ্গে সেইভাবে সেই সময় অভিযোগ জানানো, কথা বলা, বিষয়গুলো আমরা করি। কেন হলো মনে হয়েছে? এক্ষেত্রে দুটো জিনিস আমার মনে হয়েছে। যিনি সরাসরি ভুক্তভোগী হয়েছেন, আমরাও হয়েছি, কিন্তু যিনি ফেস করেছেন বেশি, তার সঙ্গে কথা বলার পরে আমার যেটা মনে হয়েছে, সাম্প্রতিক সময়ে একটা তো এরকম আবহাওয়া দেশ জুড়ে তৈরি হয়েছে, তার একটা এফেক্ট কিন্তু এসে পড়েছে। এক্ষেত্রে একটা বিষয় যে যারা ওখানকার স্থানীয় মানুষ, এই সময়কালে আমি ওখানকার কিছু প্যারেন্টস তাদের সঙ্গে কথা বলেছি, যারা নিজেদের আত্মীয়তার সূত্রে ওখানে আছেন, তারা সমস্যাটা ফেস করেননি। কিন্তু ওখানকার কিছু লেবার যারা ওখানে কাজ করেন বা যারা ওখানকার স্থানীয়ভাবে ওরা দীর্ঘদিন ধরে বসবাস করেন, তাদের সঙ্গে কথা বলে এবং হোটেলের কেয়ারটেকারের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে একটা বাংলাদেশি ঘৃণা তৈরি হয়েছে বা তৈরি করার চেষ্টা চলছে, যেটার এফেক্ট বাঙালিদের মধ্যে এসে পড়ছে, অর্থাৎ বাংলা ভাষীদের মধ্যে এসে পড়ছে। মানে একটা সন্দেহের চোখে দেখার ব্যাপার, মানে পরিযায়ী শ্রমিকদের থেকে সেটা এখন মধ্যবিত্তের উপরে এসে পড়ছে। ঠিক তাই। যেমন এখানে যাবার আগে আমার আড্ডাই আর কি চলে, আমাকে কেউ কেউ বলছিল যাও তোমরাও দিল্লি যাচ্ছ, দেখো তোমাদের না আবার আটকে দেয়। কিন্তু সত্যি যে সেটা এরকম একটা সিরিয়াস বিষয় হয়ে দাঁড়াবে, এটা কেউ কখনো ভাবেনি। এবং আমার ধারণা যে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা একটা সেরকম জায়গায় বিলং করি, আমরা কিন্তু এখনো ভাবছি যে এই বিষয়টা শুধুমাত্র এই শ্রমিক শ্রেণীর মধ্যে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিষয়টা আছে, সুতরাং আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মনে যেন হচ্ছে যে এই বিষয়টা কিন্তু ক্রমশ আস্তে আস্তে অন্য জায়গায় মাত্রা পেতে পারে, এরকম একটা মনে হচ্ছে। আপনারা কিছু পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকারের কাছে মানে যারা ক্রিয়া মন্ত্রক আছে, কিছু জানাবেন বলে ভেবেছেন? জানাবো বলতে অবশ্যই প্রথমত হচ্ছে আমরা যে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে আমরা অংশ নিয়েছি, সেখানে আমরা লিখিতভাবে দেব। সবে কালকেই বাড়ি ফিরেছি, মৌখিকভাবে জানিয়েছি, আমরা লিখিত দেব, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যসভার একজন সাংসদ নিজে থেকেই ফোন করে দীর্ঘ সময় আমার সঙ্গে কথা বলেছিলেন এবং সম্ভবত তার কাছ থেকেই সিএম বিষয়টা জানতে পেরেছেন এবং তিনি সেটা উল্লেখও করেছেন। হয়তো বিষয়টা মারাত্মক আকার ধারণ করেনি, কিন্তু আগামী দিনে এটা মারাত্মক আকার ধারণ করবে না এটাও ভাবতে পারছি না। কারণ এই ঘৃণার যে আবহাওয়া, সেটা আমাদের দেশের মধ্যেই, কারণ আমরা তো এই দেশেরই মানুষ, কিন্তু তাদের মধ্যেও এই যে একটা বিভাজন তৈরির একটা প্রচেষ্টা, সেটা যেভাবেই হোক না কেন সেটা খুব ভালো বলে আমি মনে করছি না। ঠিক আছে, অনেক ধন্যবাদ।